আমাদের সঙ্গে রয়েছেন বিধানসভার অভিভাবক বিমান ব্যানার্জি। এবারেও বারুইপুর পশ্চিম থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এইবারে ভোটে জিতে আর আপনি কি করতে চান, আর কি বাকি আছে বলে মনে হয়? দেখুন, এখানে একটা মহিলা কলেজ, এটার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে আমরা অনুভব করছিলাম। এখানকার মেয়েরা যারা পড়াশোনা করে, যদিও বারুইপুর কলেজ কো এডুকেশন কলেজ রয়েছে, মেয়েদের জন্য একটা পৃথক মহিলা কলেজ করার জন্য আমরা একটা চেষ্টা চালাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে এখানে জানেন তো, এখানে পেয়ারা এবং এখানে ফল ফুল, এসব অত্যন্ত বিখ্যাত জায়গা হলো বারুইপুরের। তাদের স্টোর করার জন্য একটা স্টোরেজের প্রকল্প রয়েছে, বড় করে স্টোরেজ করব, তাদের মালপত্র যারা বিপণন করার জন্য সুবিধা হয়। এবং সেই সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো প্রজেক্ট রয়েছে, যেমন আমাদের মুসলিম যারা এখানকার জনগণ রয়েছেন তাদের বেরিয়াল গ্রাউন্ডের খুব অসুবিধা হচ্ছে, এবং ওদের কোনো সেরকম সরকারি কোনো বেরিয়াল গ্রাউন্ড নেই। সেটাও আমরা আমাদের চিন্তার মধ্যে রেখেছি যে আগামী নির্বাচনে জিততে পারলে অন্যান্য কাজের সঙ্গে এই কাজগুলো আমরা করব। এছাড়া আমাদের এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করার তো ব্যাপার নেই, কিন্তু আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, এবং রাস্তাঘাট অনেক প্রশস্ত হয়েছে। কোনো খারাপ রাস্তার অবস্থা নেই, সব রাস্তায় মোটামুটি ভালো আছে। উন্নয়ন সামগ্রিকভাবে বারুইপুরে হয়েছে, সারা পশ্চিমবঙ্গেরই উন্নয়ন হয়েছে। বিধানসভায় চেয়ারে বসলে পরে আমরা সবার পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি সেটা আমি বুঝতে পারি যখন প্রশ্নোত্তর পর্বে হয়। যাই হোক, সামগ্রিকভাবে বারুইপুরের আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করার জন্য আমরা বদ্ধপরিকর, এবং আমরা আশা করি যে আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব এবং এই কাজগুলো আমরা করতে পারবো। প্রথম দফার ভোটে প্রায় 92% ওপর ভোট পড়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এবার দ্বিতীয় দফার ভোটেও কি মানুষের এরকমই সাড়া থাকবে? নিশ্চয়ই। এবং আমরা প্রত্যেক মিটিংয়ে গিয়ে, জনসভায় গিয়ে সবার কাছে আবেদন করছি আপনারা অবশ্যই ভোট দেবেন। আমি জানি না বিজেপির কি হিডেন এজেন্ডা রয়েছে, কারণ ওরা বাড়ি বাড়ি গিয়ে যখন ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন করছে, ওরা সেখানে যারা থাকছে না তাদের না গেস্টে অ্যাবসেন্ট লিখে দিচ্ছে। সেই লোকটা যদি এসে ভোট দিতে যায়, সে তো বাড়ির কাজ করতে গেছে, নির্বাচনের একদিন আগে এখানে আসলো, ভোট দিতে গেলে তাকে হয়রানির মুখে পড়তে হবে। এইসবগুলো যেন পড়তে না হয় সেই জন্য আমরা বলেছি প্রত্যেকে আপনারা ভোট দিতে যাবেন। যারা ভোট দেবেন না, ভবিষ্যতে কি হবে সেই ব্যাপারে আমরা কিছু প্রেডিক্ট করতে পারবো না। তবে বিজেপি যেভাবে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছেন, এবং বিশেষ করে হিন্দু হিন্দু বলে যা চিৎকার চেঁচামেচি করছেন, আমাদের যথেষ্ট শঙ্কা রয়েছে যে পরবর্তী পর্যায়ে ওরা কী সিদ্ধান্ত নেবে। যদি মাসিভ যে মেজরিটি নিয়ে ওরা লোকসভায় আসে, কোনোদিন সম্ভব হবে না সেটা আসা। ওদের হয়তো সেটা চিন্তাভাবনা রয়েছে বলে ওরা উইমেন্স রিজার্ভেশন বিলের আন্ডারে, তার ভেতরেই ওরা ডিমিলিটেশনের জন্য একটা চেষ্টা চালিয়েছিল। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ধরতে পেরেছেন, এবং আমাদের দল এবং ইন্ডিয়া গ্রুপ যারা রয়েছেন তারা প্রতিবাদ করাতে এটা পাস করাতে পারেন। এবারে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর নেক্সট 5 বছর বা আগামী 5 বছরে বিধানসভার ভেতরে আর নতুন কি নিয়ম? আমাদের রুল কমিটি রয়েছে, আমরা বিধানসভার যে সমস্ত রুলস রয়েছে সেই রুলগুলো আমরা পর্যায়ক্রমে পর্যালোচনা করি। কিছু কিছু রুল অবসলিট হয়ে গেছে, সেই রুলগুলো আমরা বাদ দিয়েছি। নতুন কিছু রুলের ইনকর্পোরেট করার দরকার, সেটা আলোচনা করে আমরা ইনকর্পোরেটও করেছি। অর্থাৎ আমাদের ওখানে বিধানসভাতে বর্তমানে লোকসভা তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের বিধানসভার রুল আমরা প্রণয়ন করি, এবং সেই ক্ষেত্রে কিছু কিছু পরিবর্ধন করার দরকার হয়, সেগুলো আমরা নিশ্চয়ই করব। আপনি আপনার বিধানসভার অধ্যক্ষ থাকাকালীন বিরোধী হিসাবে রাজ্যের বাম দলকেও দেখেছেন বা এখন বিজেপিকেও দেখছেন। এই দুই দলের মধ্যে পার্থক্য কীরকম, তফাৎ কীরকম, কোথায় আগে যারা বিরোধী দলে ছিলেন তারা ওয়াকআউট করতেন, কিন্তু আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং বা অল পার্টি মিটিংয়ে তারা পার্টিসিপেট করতেন। এই প্রথম আমি দেখলাম যে বিজেপি দল যারা বিরোধী দলের ভূমিকা পালন করছে, শুধুমাত্র ওয়াকআউট করে গেলেন। অল পার্টি মিটিং যখন হয় তখন তারা কেউ আসেন না, বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে তারা আসেন না। অর্থাৎ পশ্চিমবঙ্গে কী কী আলোচনা হবে না হবে সেই নিয়ে যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, তাদের কোনো পার্টিসিপেশন থাকে না। এটা থাকা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। সুতরাং যারা পরিষদীয় দলে রয়েছেন, বিরোধী দল হোক সরকার পক্ষ হোক, তাদের বুঝতে হবে তাদের কর্তব্যটা কী। এবং আমরা তো জানি যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন, সে ভূমিকা তাদের পালন করতে হবে। আমরা তো যত আলোচনা হয় তার অর্ধাংশের বেশি সময় বিরোধীদের দিই। কোশ্চেন আওয়ারে 65% কোশ্চেন ওদের করার জন্য আমরা অ্যালাউ করি, কিন্তু তা সত্ত্বেও ওরা বাইরে বেরিয়ে অনেক রকম কথাবার্তা বলে। সেটা আমি এটাকে ঠিক গ্রহণ করতে পারছি না। বিরোধী দলের ভূমিকা পালন করবে, কনস্ট্রাকটিভ ওয়ার্ক করুন না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হোক, নিশ্চয়ই হবে, এবং হলে পরে সরকারও
সঠিক রাস্তায় চলার মতো তারা সে দিশা খুঁজে পাবে। চড়া রোদে বা প্রচণ্ড গরমে ভোট, তো সেক্ষেত্রে বয়সটাও আপনার একটা বড় ফ্যাক্টর। কিভাবে নিজেকে ফিট রাখছেন, খাওয়া দাওয়া কেন খাওয়া করছেন? দাওয়াটা লিমিট করে করে দেখুন, আমি কোর্টে প্র্যাকটিস করতাম, সারাদিন ছুটে ছুটে কাজ করতে হতো, প্রচুর মামলা মোকদ্দমা করেছি। সুতরাং আমরা বরাবর আমাদের কাজকর্মের ব্যাপারে আমাদের কোনো অনীহা নেই। আইনজীবী বিমান ব্যানার্জি, বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি আর বিধায়ক বিমান ব্যানার্জি, কাকে আপনি এগিয়ে রাখবেন? তিনটের সঙ্গে ইন্টারলিঙ্কড। যেমন আইনজীবীরা আইন নিয়ে আলোচনা করেন, বিধানসভা কনস্টিটিউশন এবং আইন নিয়ে চালাতে হয়, এবং বিধানসভার বাইরে আমি যখন কাজকর্ম করি আমাদের আইনের পেরিফেরিতে যতটুকু সুযোগ সুবিধা আমরা মানুষকে দেওয়ার যেটা সম্ভব সেটা আমরা চেষ্টা করি। দে আর ভেরি মাচ ইন্টারলিঙ্কড। আপনি একটা থেকে একটাকে সেগ্রিগেট করতে পারবেন না। বিধানসভার এমন কোন ঘটনা যেটা মনে হয়েছে যে আপনার কাছে খুব স্মরণীয়? তো যেদিন আমার নাম ঘোষণা করা হলো এবং যেদিন আমাকে বিধানসভাতে ওই সিটে নিয়ে বসিয়ে দেওয়া হলো, আমি বিধানসভার ভেতরে কোনোদিন যাইনি। সে প্রথমবার গেছি এবং প্রথমবার গিয়ে বিধানসভার ওই চাকচিক্য দেখে ভেতরে হলঘরটার এত সুন্দরভাবে আমাদের যে ডোমটা রয়েছে ওইটা দেখে আমি একটু অবাক হয়ে গেছিলাম। আজকাল ডট ইনের পক্ষ থেকে সুমিত চক্রবর্তী।